নিয়ে এসেছি সেটা হচ্ছে চ্যাপ্টার 11 এর। তোমরা তো জানো যে চ্যাপ্টার 11টা নিয়ে অনেক কোশ্চেন থাকে তোমাদের মনে, যে কিভাবে এই চ্যাপ্টারটার প্রিপারেশন নিব, প্রথম থেকে কিভাবে পড়বো, বেসিকটা কিভাবে স্ট্রং করব। আসলে টেস্ট পরীক্ষার পরে যদি আমি শুরু করি তাহলে এই চ্যাপ্টারটা পুরোপুরি প্রিপারেশন নিতে পারবো কিনা। এর আগে তো আমি চ্যাপ্টার 11টাকে স্কিপ করে আসছি, চ্যাপ্টার 11 আমি কোথাও ভালো করে শিখতে পারিনি। তো এই সবগুলো কোশ্চেনের আনসার হলো যে স্টে উইথ মি। তাহলে আমি তোমাদের এই চ্যাপ্টার 11-এর বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেইভাবে তোমাকে প্রিপেয়ার করানো যায় ইনশাল্লাহ আমি সেভাবে তোমাকে প্রিপেয়ার করব। এই জন্য আমাদের অনলাইন যতগুলো প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মের সাথে তোমাকে সংযুক্ত থাকতে হবে। তাহলে আজকেই যদি তুমি আমাদের ইউটিউব চ্যানেল বা আমাদের ফেসবুক পেজে যদি সংযুক্ত না থাকো তাহলে আজকেই তুমি আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে সংযুক্ত হয়ে যাও এবং পর্যায়ক্রমে এই ভিডিওগুলো দেখতে থাকো। তাহলে আমরা শুরু করি। আজকে আমরা লেকচার 1-এ যেটা শিখবো সেটা হচ্ছে জৈব রসায়ন কি, এটা প্রথম টপিক। তো আমি প্রথমে লিখি জৈব রসায়ন কি। জৈব রসায়ন। আচ্ছা, জৈব রসায়ন হলো রসায়নের একটি উপশাখা। রসায়নের যে উপশাখায় জৈব যৌগের গঠন, ধর্ম ও বিক্রিয়া নিয়ে বৈজ্ঞানিক আলোচনা করা হয়। তাকে জৈব রসায়ন বলে। তাহলে রসায়নের যে উপশাখায় জৈব যৌগের গঠন, ধর্ম ও বিক্রিয়া নিয়ে আলোচনা করা হয়, এদের গঠন কেমন, এটা কি ধর্ম প্রদর্শন করবে, এটা কোন ধরনের বিক্রিয়া দিবে, এই সকল সামগ্রিক বিষয় নিয়ে রসায়নের যে উপশাখায় বৈজ্ঞানিকভাবে গবেষণা বা আলোচনা করা হয় সেই উপশাখাটার নামই হচ্ছে জৈব রসায়ন। এখন আসি জৈব রসায়নের মধ্যে যে যৌগ নিয়ে আলোচনা করা হয় সেই যৌগগুলোর নাম কি, এখানে আমরা লিখলাম সেটা হচ্ছে জৈব যৌগ। জৈব যৌগ। তাহলে জৈব যৌগ কাকে বলে আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার হই যে জৈব যৌগ কি। জৈব যৌগ হচ্ছে হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বন জাতক যৌগসমূহকে জৈব যৌগ বলে। হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বন জাতক যৌগসমূহকে জৈব যৌগ বলে। আচ্ছা, হাইড্রোকার্বন আর হাইড্রোকার্বন জাতক, হাইড্রোকার্বন নিয়ে আমরা এরপরে আরো অনেক ডিটেইল আলোচনা করব। আমি শুধু এখানে একটু বলি, হাইড্রোকার্বন হচ্ছে যে যৌগগুলো কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত, আর হাইড্রোকার্বন জাতক যৌগগুলো হচ্ছে যেখানে কার্বন হাইড্রোজেন বাদেও অন্যান্য মৌল থাকবে। কি কি মৌল থাকতে পারে সেটা হচ্ছে নাইট্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, সালফার থাকতে পারে, ফসফরাস থাকতে পারে ইত্যাদি। এরকম যদি অন্যান্য মৌল থাকে কার্বন ও হাইড্রোজেনের সাথে তাহলে তাদেরকে হাইড্রোকার্বন জাতক যৌগ বলে। যেমন আমি একটা এক্সাম্পল বলি, ধরো মিথেন। মিথেনের সংকেত কি? মিথেন হলো CH4 আর CH3 COOH, এটা সবাই হয়তো চিনে। ইথানোয়িক অ্যাসিড বা এটার নাম আর একটা নাম আছে ভিনেগার। এই ভিনেগার বা ইথানোয়িক অ্যাসিড এইটাতে দেখো কার্বন হাইড্রোজেন বাদেও অন্য মৌল আছে, অর্থাৎ অক্সিজেন আছে। আর মিথেনের মধ্যে কার্বন হাইড্রোজেন বাদে অন্য কোনো মৌল নাই। তাহলে এইটা হাইড্রোকার্বন হলেও এটা হলো হাইড্রোকার্বন জাতক যৌগ, অর্থাৎ এটা হাইড্রোকার্বন নয়, এটা হাইড্রোকার্বন জাতক যৌগ। এখন আসি এই যে জৈব যৌগের যে আমরা ডেফিনেশন লিখলাম, জৈব যৌগের এই ডেফিনেশনটা কখন আসলো, জৈব যৌগ সম্পর্কে প্রাচীনকালে মানুষ কিভাবে চিন্তা করত সেটা সম্পর্কে আমি একটু বলবো। প্রথমে 1808 সালে বিজ্ঞানী বার্জেলিয়াস সজীব
উদ্ভিদ বা প্রাণী দেহ থেকে প্রাপ্ত যৌগকে জৈব যৌগ এবং নির্জীব উপাদান থেকে প্রাপ্ত যৌগকে অজৈব যৌগ নামকরণ করেন বা পৃথক করেন বা চিহ্নিত করেন। অর্থাৎ উনি বললেন কি যে উদ্ভিদ বা প্রাণীদেহ যেগুলো সজীব উপাদান, সেই সজীব উপাদান থেকে প্রাপ্ত যৌগকে উনি নামকরণ করলেন হলো জৈব যৌগ, এবং অজীব বা নির্জীব উপাদান থেকে প্রাপ্ত যৌগকে উনি নামকরণ করেন হচ্ছে অজৈব যৌগ। এরপরে 1815 সালে উনি বলেন যে এই যে জৈব যৌগগুলো, এইগুলো আসলে যে সজীব উপাদানগুলো আছে অর্থাৎ উদ্ভিদ বা প্রাণীদেহ, এইগুলোর একটা রহস্যময় শক্তি থেকে পাওয়া যায়। এই রহস্যময় শক্তির নামকরণ করলেন হলো প্রাণ শক্তি, অর্থাৎ প্রাণী দেহ থেকে প্রাপ্ত যে শক্তি সেটাই হলো প্রাণ শক্তি। তো উনি বললেন 1815 সালের দিকে উনি বললেন কি যে জৈব যৌগ সমূহ প্রাণী দেহের একটি উদ্ভিদ বা প্রাণী দেহের একটি রহস্যময় শক্তি থেকে উৎপন্ন হয়। আচ্ছা, এই যে উনি বললেন যে উদ্ভিদ বা প্রাণীর দেহের যে এক রহস্যময় শক্তি থেকে জৈব যৌগগুলো উৎপন্ন হয়, সেই রহস্যময় শক্তিকেই বলা হয় হলো প্রাণ শক্তি। এই হলো বার্জিলিয়াসের এই যে মতবাদ, এই মতবাদটাকে বলে হচ্ছে প্রাণ শক্তি মতবাদ। তাহলে বার্জিলিয়াসের প্রাণ শক্তি মতবাদটা কি বলে? সেটা হচ্ছে জৈব যৌগসমূহ উদ্ভিদ বা প্রাণী দেহের একটি রহস্যময় শক্তি থেকে উৎপন্ন হয়, এই রহস্যময় শক্তিকে বলে হচ্ছে প্রাণ শক্তি, এবং এই মতবাদ বার্জিলিয়াসের এই যে মতবাদ, এটাকে বলে হচ্ছে প্রাণ শক্তি মতবাদ। 1828 সালে বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার বার্জিলিয়াসের এই প্রাণ শক্তি মতবাদকে ভুল প্রমাণ করেন। কিভাবে? সে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে লেড সায়ানাইডের বিক্রিয়া দেয়। অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে লেড সায়ানাইডের বিক্রিয়া, এখানে অ্যামোনিয়াম সায়ানেট এবং লেড ক্লোরাইড উৎপন্ন হয়। তো এই দ্রবণ থেকে অ্যামোনিয়াম সায়ানেটটাকে সে পৃথক করার জন্য সে অ্যামোনিয়াম সায়ানেটটাকে তাপ দিয়ে বাষ্পে রূপান্তরিত করে পুনরায় এটাকে কঠিন পদার্থে রূপান্তরিত করতে চাইছিলেন। তো যখনই এইটাই হলো তার প্রথম স্টেপ, যখনই সে অ্যামোনিয়াম সায়ানাইডকে বাষ্পে পরিণত করে, এটাকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করে পুনরায় কঠিনে রূপান্তর করতে চাইছিলেন বা এখান থেকে পৃথক করতে চাইছিলেন, তখনই এটা উত্তপ্ত হয়ে এইরকম একটা যৌগ তৈরি করে ফেলে, NH2CO NH2। এই যৌগটার নাম হলো ইউরিয়া, যেটা ওই সময়ে এই যৌগটা আবিষ্কৃত, সেটা হচ্ছে প্রাণীর মূত্র বা প্রসাদ থেকে অলরেডি এই জিনিসটা ওই সময় আবিষ্কার হয়ে গেছে যে প্রাণীর প্রসাবের মধ্যে, মূত্রের মধ্যে, ইউরিনের মধ্যে এই যৌগটা থাকে। এই যৌগটার গঠন, আমরা যে জৈব যৌগের কথা বলি, সেই জৈব যৌগের গঠনের সাথে সাদৃশ্যপূর্ণ। তাহলে এই যৌগটা হচ্ছে জৈব যৌগ। এরপরে এই জৈব যৌগ আবিষ্কার
হয়ে গেল অ্যামোনিয়াম সায়ানাইড, এটা একটা অজৈব যৌগ, সেখান থেকে একটা জৈব যৌগ আবিষ্কার হয়ে গেল। এই হলো জৈব যৌগের প্রথম আবিষ্কার। এই জন্য বিজ্ঞানী ফ্রেডরিক ভোলারকে এই জন্য জৈব যৌগের জনক বলা হয়, ফ্রেডরিক ভোলার। এই জন্য বিজ্ঞানী ফ্রেডরিক ভোলারকে জৈব যৌগের জনক বলা হয়। তাহলে বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার আসলে কি চাইছিলেন? সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানাইড থেকে সে অ্যামোনিয়াম সায়ানাইড প্রস্তুত করতে চাইছিলেন। তো বিক্রিয়াটা করার পরে যখন দ্রবণ থেকে অ্যামোনিয়াম সায়ানাইডটাকে পৃথক করার জন্য তাপ দিছে, তখনই অ্যামোনিয়াম সায়ানাইড ভেঙে এখানে পুনর্বিন্যাস হয়ে, এটাকে বলে পুনর্বিন্যাস হয়ে সেখান থেকে ইউরিয়া প্রস্তুত হয়। এই যে বিক্রিয়াটা এখানে সংঘটিত হলো, এই বিক্রিয়াটার নাম হলো সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়া। কেন এটা সমানুকরণ বিক্রিয়া? এর কারণ হলো যে বিক্রিয়াগুলোতে দুইটা ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট যৌগের আণবিক সংকেত একই হয়, সেই বিক্রিয়াগুলোকে আমরা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া বলি। অর্থাৎ একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগ থেকে ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট যৌগ উৎপন্ন হয়। যেমন আমি যদি বলি এই যৌগটাতে নাইট্রোজেন আছে 2টা, কিন্তু হাইড্রোজেন আছে 4টা, কার্বন আছে 1টা এবং অক্সিজেন আছে 1টা। এই যৌগটার মধ্যেও আমরা যদি খেয়াল করি, নাইট্রোজেন 2টা, হাইড্রোজেন 4টা, কার্বন 1টা, অক্সিজেন 1টা, অর্থাৎ এই দুইটা যৌগেরই আণবিক গঠন এক, শুধুমাত্র গাঠনিক সংকেত আলাদা। এখানে অ্যামোনিয়াম সায়ানাইডটাকে যদি আমরা ভাঙি, তাহলে এখানে পাবো অ্যামোনিয়াম প্লাস আর সায়ানাইড মাইনাস, অর্থাৎ একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন পাওয়া যায়। এটা নিঃসন্দেহে অজৈব যৌগ এবং আয়নিক কম্পাউন্ড, অর্থাৎ তোমার হচ্ছে আয়নিক যৌগ। আর অ্যামোনিয়াম সায়ানাইড এইটা হলো জৈব যৌগ। কারণ কি? এই যে ইউরিয়া হলো একটা জৈব যৌগ। কারণ কি? এই ইউরিয়ার মধ্যে যে CO মূলক আছে, এটাকে জৈব যৌগের মধ্যে বলে কিটোন মূলক। এটা কিটোনের কার্যকারী মূলক, অর্থাৎ এটা জৈব যৌগের একটা কার্যকারী মূলকের সাথে মিলে যায়, অর্থাৎ কিটোন গোত্রের একটা যৌগ তৈরি হয়ে যায়। এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে জৈব যৌগ। তাহলে একটা অজৈব যৌগ থেকে একটা জৈব যৌগ প্রস্তুত হয়ে গেল। এই জৈব যৌগ আবিষ্কারের ঘটনাটা যখন মানুষ জানতে পারলো, তখন এরপরে মানুষ জৈব যৌগ নিয়ে রিসার্চ শুরু করলো এবং জৈব যৌগ আবিষ্কার করা শুরু করলো। এরপরে এক বছরের মধ্যে প্রায় 2.5 লক্ষেরও বেশি জৈব যৌগ আবিষ্কার হয়ে যায়। তার মানে এখন চিন্তা করে দেখো, এক বছরে যদি 2.5 লক্ষ জৈব যৌগ তৈরি হয়, তাহলে এখন পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা কত হতে পারে? এখন পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা প্রায় 80 থেকে 85 লক্ষের মতো। 80 থেকে 85 লক্ষের মতো। কিন্তু অজৈব যৌগের সংখ্যা, অজৈব যৌগ যেখানে 1 লক্ষের মতো। 1 লক্ষের মতো। তাহলে জৈব যৌগ আর অজৈব যৌগের সংখ্যার মধ্যে একটা বিশাল ডিফারেন্স আছে। এই বিশাল ডিফারেন্সটা কেন তৈরি হয়, এইটা সম্পর্কে আমরা ব্যাখ্যা করব সেকেন্ড লেকচারে। সেখানে জৈব যৌগের প্রাচুর্যতার কারণ নিয়ে আমরা আলোচনা করব, যে জৈব যৌগের সংখ্যা এত বেশি কেন। তাহলে জৈব যৌগের ইতিহাস সম্পর্কে যদি আমরা বলি, তাহলে জৈব যৌগের জনককে, সেটা হচ্ছে বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার। কেন তাকে জনক বলা হয়? কারণ সে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানাইডের বিক্রিয়ায় যে অ্যামোনিয়াম সায়ানাইড উৎপন্ন হয়, এই অ্যামোনিয়াম সায়ানাইডটাকে দ্রবণ থেকে পৃথক করার জন্য, কঠিনে রূপান্তর করার জন্য তাপ দিচ্ছিল। সেই তাপ দেওয়ার কারণে এখান থেকে একটা জৈব যৌগ আবিষ্কার হয়ে যায়, অর্থাৎ একটা অজৈব যৌগ থেকে একটা জৈব যৌগ প্রস্তুত হয়ে যায়। এই জন্য তাকে সর্বপ্রথম জৈব যৌগ আবিষ্কার করাতে তাকে জৈব যৌগের জনক বলা হয়। এরপর এই ফ্রেডরিক ভোলার সম্পর্কে আমরা আরেকটা কথা জেনে নিই, সেটা হচ্ছে 1929 সালে বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার প্রাণীর স্বাস্থ্যের উপর প্রোটিন, ভিটামিন ও মিনারেলের প্রয়োজনীয়তা সম্পর্কে প্রথম ব্যাখ্যা করেন। আর এই জন্য সে নোবেলও পায়। তাহলে বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার আসলে শুধুমাত্র জৈব যৌগ আবিষ্কারের কারণেই যে তার বিশ্ববরেণ্য একজন বিজ্ঞানী, এরকম না।
সে তার আরো কিছু আবিষ্কার আছে, যেটার মধ্যে একটা হলো যে প্রাণীদের স্বাস্থ্যের উপর সে যেহেতু তোমার হচ্ছে দুইটা সাবজেক্টের উপরে সে তোমার কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে পড়ছে, কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে পড়ছে। সেটা হলো একটা সে তোমার পরিবেশ বিষয়ক একটা সাবজেক্টে, পরিবেশ বিষয়ক একটা তোমার সাবজেক্টের উপর পড়ছে, আর একটা বায়োকেমিস্ট্রিতে পড়ছে, তো এবং তোমরা জানো কিনা যে ফ্রেডরিক ভোলার হচ্ছে একজন ব্রিটিশ তোমার হচ্ছে নাগরিক, এবং সে ব্রিটিশ বায়োকেমিস্ট ছিল। তো এই জন্য কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে সে বায়োকেমিস্ট্রিতে পড়ালেখা করছে এবং পরিবেশ বিষয়ে সে পড়ালেখা করছে কেমব্রিজ ইউনিভার্সিটিতেই। এবং 1929 সালে সে প্রাণী দেহের উপর বা প্রাণীর স্বাস্থ্যের উপর যে প্রোটিন, ভিটামিন এবং মিনারেল যে প্রয়োজনীয়তা আছে এই সম্পর্কে সর্বপ্রথম ইন ডিটেইল ব্যাখ্যা করছে। এই জন্য সে এই বিষয়ের কারণে নোবেলও পাইছে। তাহলে আমরা জেনে গেলাম যে জৈব যৌগের সূচনা থেকে জৈব যৌগের আসলে ইতিহাসটা কি, এখানে প্রাণশক্তি মতবাদটা আসলে কি বলছিল, প্রাণশক্তি মতবাদটা কার দেওয়া, বিজ্ঞানী বার্জেলিয়াসের। জৈব যৌগের আসলে জনককে, কেন তাকে জনক বলা হয়, কি কারণে, কোন বিক্রিয়ার মাধ্যমে সে জনক হয়েছিল বা কোন বিক্রিয়ার মাধ্যমে সে প্রথম জৈব যৌগ আবিষ্কার করে, সেটা সম্পর্কে আমরা জেনে নিলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে অর্থাৎ লেকচার 2-তে আমরা হাইড্রোকার্বনের বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ হাইড্রোকার্বন কাকে বলে, হাইড্রোকার্বনের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব, অর্থাৎ জৈব যৌগের শ্রেণীবিন্যাস এবং ক্যাটিনেশন ধর্ম, জৈব যৌগের প্রাচুর্যতার কারণ কি, সেগুলো নিয়েও এখানে কথা বলবো। তো আজকের মতো এখানে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।